এবার নরওয়ের পাশেই একটা দেশ আছে সুইডেন। নরওয়ে আর সুইডেন বলা যায় একই আইল্যান্ডের উপর পড়ে। এইখানে হলো সুইডেন, এর দক্ষিণ পূর্ব দিকে এইখানে রয়েছে এর রাজধানী স্টকহোম। সুইডেনের রাজধানী স্টকহোম। বর্তমানে নোবেল প্রাইজ দেওয়া হয় টোটাল 6টা বিষয়ে বা 6টা সেক্টরে। তার ভেতর 5টা সেক্টরে নোবেল প্রাইজ দেওয়া হয় এই স্টকহোম থেকে, আর একটা বিষয়ে বা একটা সেক্টরে নোবেল দেওয়া হয় নরওয়ের ওসলো থেকে। একজন খুবই ফেমাস সায়েন্টিস্ট ছিলেন অ্যালফ্রেড নোবেল, যিনি ডাইনামাইটের আবিষ্কর্তা। মূলত তার প্রপার্টি থেকেই প্রত্যেক বছর নোবেল প্রাইজ দেওয়া হয়। আর এই অ্যালফ্রেড নোবেল ওই সুইডেনের বাসিন্দা ছিলেন। তিনি মারা যাওয়ার সময় 5টা সেক্টরে নোবেল দেওয়ার কথা বলে গিয়েছিলেন: ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন বা ফিজিওলজি, লিটারেচার বা সাহিত্য, আর পিস বা শান্তি। এই 5টা সেক্টরে। এখন পিস বা শান্তি বাদ দিয়ে বাকি 4টে এই স্টকহোম থেকে দেওয়ার কথা বলেন। কিন্তু পিস বা শান্তিতে নোবেল দেওয়ার জন্য তিনি নরওয়ে গভর্নমেন্টের সাথে কথা বলেন এবং নরওয়ে গভর্নমেন্টকে বলেন যে তার সংসদের 5 জন ব্যক্তিকে নিয়ে একটা কমিটি বানিয়ে ওসলো থেকে এই পিস বা শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হোক। ফলে তখন থেকেই নরওয়ের ওসলোতে এই শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়, আর বাকি সেক্টরগুলো সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয়। পরবর্তীকালে 1969 খ্রিস্টাব্দে গিয়ে ইকোনমিক্সে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়। তোমরা আমাদেরকে কমেন্টে বলো তো যে ইকোনমিক্সে ফার্স্ট নোবেল প্রাইজ কে পেয়েছিল। তো নোবেল সম্পর্কে সুইডেনের ব্যাপারটা গেল। আরো বিভিন্ন ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যেমন ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য বলা হয় যে সব থেকে ডেভেলপড এবং অ্যাডভান্সড। সুইডেন তার দেশে তৈরি হওয়া সমস্ত ওয়েস্টের 99% ইউটিলাইজ করে ফেলে। তার দেশে যত ওয়েস্ট তৈরি হয় তার প্রায় 47% রিসাইকেল হয়ে যায়। এখন এই নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এগুলো যেহেতু শীত বা ঠান্ডার দেশ, সেই হিসাবে এই সমস্ত দেশে হিট বা তাপের প্রয়োজনীয়তাটা খুব বেশি। সুইডেন তার যে ওয়েস্ট রিসাইকেল হলো সেটা বাদ দিয়ে বাকি 52% বার্ন করে দেয়, মানে জ্বালিয়ে দেয়। এখন ওই ওয়েস্টটা জ্বালানোর ফলে কিছুটা হিট হয়, সেই হিট দিয়ে পাওয়ার জেনারেশন হয়, আর সেই পাওয়ার বা ইলেকট্রিসিটি পুরো দেশে সাপ্লাই হয়। এবার এখানে মনে প্রশ্ন আসতে পারে যে বার্ন করলে পরিবেশ দূষণ হবে, ধোঁয়া বেরোবে। সেক্ষেত্রে সুইডেন কি করে, বার্ন করার ফলে যে সমস্ত ক্ষতিকারক গ্যাস তৈরি হলো, অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে সেই সমস্ত গ্যাসকে ফিল্টার করে তারপর এনভায়রনমেন্ট বা পরিবেশে ছাড়া হয়। আর বার্ন করা বা জিনিসপত্র পোড়ানোর পর যে ছাই পড়ে থাকে, সেই ছাইকে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে লাগানো হয়। তো 47% আর 52%, এই 99% ওয়েস্ট সুইডেনে ইউটিলাইজ হয়ে যায়। বাকি 1% ওয়েস্ট যেটাকে ইউটিলাইজ করা যায় না, সেটাকে মাটিতে ফেলে দেওয়া হয়। সুইডেনের মতন এখানে দক্ষিণ পূর্ব এশিয়াতে একটা দেশ আছে সিঙ্গাপুর। এই যে এইখানে হলো সিঙ্গাপুর। এই সিঙ্গাপুরও ওয়েস্ট ম্যানেজমেন্টে খুবই অ্যাডভান্সড। এছাড়া জার্মানি, জাপান এই সমস্ত দেশেও ওয়েস্টের খুবই ভালো ইউটিলাইজেশন হয়। এই যে সুইডেনে ওয়েস্টের এতটাই ইউটিলাইজেশন হয় এবং ওয়েস্টের এতটাই প্রয়োজন হয় যে সুইডেন এই নরওয়ে, ফিনল্যান্ড, ইংল্যান্ড এই সমস্ত জায়গা থেকে ওয়েস্ট ইম্পোর্ট করে। এখন ভারতে যেমন দেখা যায় যে প্রচুর জায়গাতে ক্যাশলেস ট্রানজাকশন হয়, কার্ড অথবা মোবাইল অ্যাপস এর মাধ্যমে বিভিন্ন জায়গাতে ট্রানজাকশন হয়। তবে কোনো একটা দেশের ভেতর সমস্ত ট্রানজাকশন যদি দেখা হয়, সব থেকে বেশি ক্যাশলেস ট্রানজাকশন হয় এই সুইডেনে। সুইডেনে পুরো দেশ জুড়ে যে ট্রানজাকশন হয় তার প্রায় 99%ই ক্যাশলেস। বিভিন্ন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা মোবাইল অ্যাপস এর মাধ্যমে পেমেন্ট হয়। আরো একটা ফ্যাক্ট বলি, মোবাইল গেমস এর ভেতর খুবই পপুলার একটা গেম হলো ক্যান্ডি ক্রাশ। এই গেমটা ডেভেলপ হয় ওই সুইডেনে 2003 সালে। ভারতের ক্ষেত্রে একটা প্রভিশন রয়েছে যে একজন মা তার শিশুর জন্ম দেওয়ার সময় তখন সেই শিশু জন্মানোর 3 মাস আগে থেকে 3 মাস পর পর্যন্ত যে অফিসে ডিউটি করে সেখান থেকে ছুটি নিতে পারে। এটাকে বলা হয় ম্যাটারনাল লিভ। সুইডেনে এই ছুটি বা লিভ নিয়ে একটা প্রভিশন আছে। একটা শিশুর জন্মানোর সময় থেকে তার 8 বছর বয়স হওয়া পর্যন্ত তার যে পিতামাতা অর্থাৎ প্যারেন্ট, তারা টোটাল 480 দিনের ছুটি নিতে পারে, মানে 16 মাসের ছুটি নিতে পারে। একটা বাচ্চা জন্মানো থেকে তার 8 বছর বয়স পর্যন্ত এই সময়টাতে তার যে পিতামাতা অর্থাৎ প্যারেন্ট, তারা চাইলে সবকিছু মিলিয়ে টোটাল 480 দিনের ছুটি নিতে পারে। এটাকে বলা হয় প্যারেন্টাল লিভ। এবার একটা মোবাইল কোম্পানি ছিল এরিকসন। এই এরিকসন কোম্পানি প্রথমবার ব্লুটুথের ইনভেনশন করে, আর এই এরিকসন কোম্পানি এই সুইডেনের। এই জন্য বলা যায় যে ব্লুটুথের ইনভেনশন সেটাও এই সুইডেনে হয়। এবার পুরো বিশ্বের ম্যাপ যদি আমরা দেখে মনে হতে পারে যে এই কানাডার এই এরিয়াতে বিশ্বের সব থেকে বেশি আইল্যান্ড রয়েছে, বা ইন্দোনেশিয়ার এই এরিয়াতে সব থেকে বেশি আইল্যান্ড রয়েছে।
কিন্তু না, বিশ্বের সব থেকে বেশি আইল্যান্ড রয়েছে, ছোট বড় মিলিয়ে সব থেকে বেশি আইল্যান্ড রয়েছে সুইডেনে। সুইডেনে প্রায় 2,60,000-এরও বেশি আইল্যান্ড রয়েছে। সুইডেনের নিচের এই এরিয়াতে সব থেকে বেশি আইল্যান্ড রয়েছে, ছোট ছোট আইল্যান্ড প্রায় 2,60,000-এরও বেশি। আর 2 নম্বরে রয়েছে নরওয়ে। নরওয়েতে টোটাল আইল্যান্ডের সংখ্যা 2,40,000 মতো। 3 নম্বরে রয়েছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডে টোটাল আইল্যান্ডের সংখ্যা প্রায় 1,78,000-এর মতো। এবার এই যে বললাম যে কানাডাতে দেখে মনে হয় সব থেকে বেশি আইল্যান্ড, কানাডাতে এই সব মিলে টোটাল আইল্যান্ডের সংখ্যা 52,000-এর থেকে কিছু বেশি। ভারতের কথা যদি বলি, ছোট বড় মিলিয়ে ভারতে টোটাল আইল্যান্ডের সংখ্যা হলো 1,382। এবার আমাদের ভারতীয় সংবিধানে একটা প্রভিশন রয়েছে 247 নম্বর ধারা। এই ধারা অনুযায়ী সংসদ চাইলে প্রয়োজনে নতুন করে কোর্ট বা ট্রিবিউনাল বা নতুন কোনো আইন তৈরি করতে পারে বিভিন্ন বিষয়ে। এখন মানুষের বিভিন্ন অভিযোগের সমাধান করার জন্য বা প্রশাসনিক বিভিন্ন কাজে যাতে মিসকন্ডাক্ট বা অসদাচরণ কম হয় বা ভারতের ভেতর যাতে ক্রাইমের পরিমাণ কমে, সেই জন্য 2013 সালে স্পেশাল একটা আইন আনা হয়েছিল যেটাকে বলা হয় লোকপাল অ্যাক্ট বা ন্যায়পাল আইন। এই আইন বা এই অ্যাক্টের কনসেপ্ট নেওয়া হয়েছিল ওই সুইডেন থেকে। সুইডেনের ভাষায় ন্যায়পাল বা লোকপালের অর্থ হলো ওম্বার্ডসম্যান। তো 2013 সালে ভারতীয় সংবিধানে ওম্বার্ডসম্যান অ্যাক্ট বা লোকপাল অ্যাক্টের কনসেপ্টটা আনা হয়েছিল। তো এই হচ্ছে সুইডেন সম্পর্কে অল্প কিছু বিষয়। এরপরে রয়েছে ফিনল্যান্ড।